নমস্কার, সোজা সাপ্তাহ সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর একটাই টার্গেট ছিল, এই যে চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনটাকে ভেঙে দেওয়া। এই আন্দোলনের মধ্যে বিভিন্নভাবে গ্রুপ তৈরি করে দেওয়া, যাতে আন্দোলনটা শক্তি হারিয়ে ফেলে। এবং কিছু সংখ্যক যোগ্য শিক্ষকরা তাদের এই পাতা ফাঁদে কিন্তু পা দিয়েছিল। তাদের পাতা ফাঁদে পা দিয়েছিল বলেই নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে বৈঠক করেছিল, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সুরে তাল মিলিয়ে সেই মঞ্চে কয়েকজন শিক্ষক কথা বলেছিল। তারপরে পরবর্তীকালে ব্রাত্য বসু তাদেরকে ডেকে নিয়ে, তাদের মধ্যে 12 জন প্রতিনিধিকে ডেকে নিয়ে বিকাশ ভবনে বৈঠক করেন। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে যোগ্য শিক্ষকরা 12 জন দল বলেছিলেন যে 21 তারিখে যোগ্য আর অযোগ্যের তালিকায় এসএসসি বার করে দেবে। এটা ব্রাত্য বসু কথা দিয়েছে, পাশে সিদ্ধার্থ মজুমদারকে পাশে নিয়ে। এবং তারপরে এদের কথা মতোই এদেরই একটা অংশ যন্তর মন্তরে গেছিল প্রতিবাদ করতে। সুতরাং তাদের মধ্যে কিছু সংখ্যক পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছিল। এবং যারা যারা এই এসএসসি ভবনের সামনে সেই সময় দাঁড়িয়ে অনশন করছিল, তারা আমাদের কেউ না, এই কথাটাও কিন্তু যোগ্য শিক্ষকদের একাংশের মুখ থেকে বেরিয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে এটা বোঝা গেছে, যে এরা খুব ভালোভাবে উপলব্ধি করেছে যে এদের আন্দোলনকে দমিয়ে দিতে চায়, আন্দোলনকে ভেঙে দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আর ব্রাত্য বসু বারবার একের পর এক মিথ্যে কথা বলে এটা বুঝতে পেরেছে। তাই গতকাল থেকে আজ অব্দি প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, 30 ঘন্টা হতে যায়। এখনো পর্যন্ত তারা এসএসসি ভবনের সামনে লাগাতার আন্দোলনে রয়েছে। না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বেরোতে দিয়েছে, না নতুন করে কাউকে ভেতরে ঢুকতে দিয়েছে। বহু কর্মচারী, এসএসসি ভবনের কর্মচারী, তারা ভেতরেই রয়ে গেছে। এমনকি খাবার আনতে পাঠিয়েছিল, সেই খাবারও তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি আজকে এই চাকরি হারা এই যোগ্য শিক্ষকরা। তবে এই আন্দোলনের ভয়টাই না মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছিল, এই আন্দোলনের ভয়টাই বারবার ব্রাত্য বসু পাচ্ছিল, তাই জন্য বারবার এই ছলচাতুরু করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে কালকে রাতভর তারা আন্দোলন, রাতভর তারা রাস্তায় শুয়ে আছে, তাদের জল নেই, বায়ো টয়লেট নেই, এগুলো আমরা দেখেছি। যে সমস্ত শিক্ষকরা এই ভবিষ্যতের এই ছাত্র সমাজ তৈরির কারিগর, আজকে তারা আজকে রাতের অন্ধকারে আজকে রাস্তায় কম্বল বিছিয়ে, কেউ চাদর বিছিয়ে, কেউ খালি অবস্থাতে খালি পিঠে সেই রাস্তার উপরে শুয়ে আছে, পিঠের রাস্তায়। এই দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ গতকাল দেখছে পশ্চিমবঙ্গের মানুষ গতকাল। কিন্তু হঠাৎ করে আজকে দেখা গেল ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করলো, আর ওদিকে মেদিনীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ঠিক দুজনের মুখে ঠিক একই রকম কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন কি, সবাই স্কুলে যাক। আমি কি কাউকে স্কুলে যেতে বারণ করেছি? সবাই স্কুলে যাক, সবার মাইনে ঢুকবে। ঠিক একই কথা ব্রাত্য বসু বললো যে আপনারা স্কুলে যান, আপনাদের স্কুলে যেতে কি কাউকে বারণ করা হয়েছে? কিন্তু আজকে দাঁড়িয়ে ব্রাত্য বসু বলেছেন যোগ্য অযোগ্যর তালিকা দেওয়া সম্ভব নয়। এটা আমরা নাকি আমাদের যারা আইনজীবী আছে তাদের সাথে পরামর্শ করছি। আমরা নতুন করে পুনরায় এই আদালতের কাছে আমরা তার রায় পুনঃবিবেচনার জন্য আর্জি জানাবো। আমি আপনাদের কাছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে কথা ব্রাত্য বসু আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এটা আবার আর একটা ঢপ এবং চপের কথা। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বললাম। কেন বললাম সেটাও আমি আপনাদের সামনে বলবো। কেন আমি এই কথাটি বললাম? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্যদিকে ঘুরপথে তাদেরকে ধমকির সুরে বলছেন যে যারা আপনারা চাকরি খেয়েছে তাদের কথা শুনে লাভ নেই। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে যোগ্য শিক্ষকরা এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে আছে, তার মানে এরা অন্য কারোর কথা শুনে আজকে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা তাদের কথা শুনুন যারা আপনাদের চাকরি দিয়েছে, যারা আগামী দিনে আপনাদের চাকরি দেবেন। ঠিক একই রকম কথা কিন্তু ব্রাত্য বসুর মুখে শোনা গেছে, যে আপনাদের জন্য যারা লড়বে, আপনাদের চাকরি যারা করে দেবে, আপনারা সেই এসএসসি ভবন দখল করবেন, তাদের অফিসিয়ালসদের বাইরে বেরোতে দেবেন না। এই যে ধমকির কথা, তার মানে বলতে চাইছে যে আপনাদের চাকরি আমাদের জন্য যায়নি, আমরা আপনাদের চাকরি খাইনি, আমরা আপনাদের চাকরি দিতে চেয়েছি। এই যে কথা আবার পুনরায় মিথ্যের ঝুলি আওড়ানোর চেষ্টা করছে। কিসের রায় পুনর্বিবেচনার জন্য আর্জি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের রায়? সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কারভাবে লেখা আছে যে 2016 সালে এই যে এসএলএসটি চাকরি প্রার্থীদের যে নিয়োগ করা হয়েছে, এটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত এবং বেআইনি। অর্থাৎ এন্টায়ার প্রসেস, যে প্রসেসটা ছিল, পুরো প্রসেসটাই দুর্নীতিগ্রস্ত। তার উপরে ভিত্তি করে এই যে প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে দাঁড়িয়ে রাজ্য সরকার নিজেরা
হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে একটু পুনর্বিবেচনা করতে, একটু চিন্তা করতে বলেছেন, এবং তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট দুজনের কনসেন্ট নিয়েছে, অর্থাৎ দুজনের দিক থেকেই এসএসসি এবং রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দুজনের সম্মতিমূলক একটা কনসেন্ট অর্ডার জারি করেছে সুপ্রিম কোর্ট, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে যাদেরকে যোগ্য হিসাবে মনে করছেন তাদের এই একাডেমিক ইয়ার অর্থাৎ 31 ডিসেম্বর 2025 অবধি তারা স্কুলে যেতে পারবে, কিন্তু যাদেরকে অযোগ্য হিসাবে মনে করা হচ্ছে তারা কিন্তু স্কুলে যেতে পারবে না, এবং গ্রুপ ডি গ্রুপ সি তারা কেউ স্কুলে যেতে পারবে না। কিন্তু এই আদেশ তখনই বলবৎ হবে, বা এই আদেশ মাঝপথে যে তুলে নেওয়া হবে না তা নয়, তুলে নেওয়া হবে যদি আপনারা 31 মে 2025 মধ্যে এসএসসি নতুনভাবে বিজ্ঞপ্তি জারি না করে থাকে, এবং বিজ্ঞপ্তি জারি করলে ওই বিজ্ঞপ্তির কপি সমেত এবং কি কি দিন কোন কোন বার তারা পরীক্ষা নেবেন, ইন্টারভিউ নেবেন, সেই বিস্তারিত সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে আগামী 31 মে 2025 মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে। নাহলে সুপ্রিম কোর্ট এই যে কনসেন্ট অর্ডার জারি করেছে যে এই একাডেমিক ইয়ার অর্থাৎ 31 ডিসেম্বর 2025 অবধি যারা যোগ্য তাদের চাকরি বলবৎ থাকবে, এই অর্ডারও খারিজ হয়ে যাবে। এবং এই সম্মতিপত্রে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সবাই রাজি হওয়ার পরেই এই কনসেন্ট অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট জারি করেছে। এই সম্মতি অর্ডার সুপ্রিম কোর্ট জারি করেছে, যেখানে দাঁড়িয়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সবাই মেনে নিয়েছে যে আমরা 31 মের মধ্যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দেব, নতুন করে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে, এবং আমরা 31 ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের যাবতীয় যা বিষয় আছে সবকিছু কমপ্লিট বা শেষ করে দেবো, তার মধ্যে টিচার রিক্রুট করে দেবো। এটা তারা স্বীকার করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন, এবং তাদের স্বীকার করার পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সেই কনসেন্ট লেটার পাওয়ার পরে তারা এসএসসি কে জানিয়ে দিয়েছে যে আপনারা পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে পারেন। কিন্তু তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রিভিউ পিটিশন পুনর্বিবেচনার কথা বলছে। কনসেন্ট লেটার অর্থাৎ যে এই সম্মতিমূলক যে আদেশ, এই আদেশের রিভিউ তখনই করা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি তার মধ্যে কেউ ফ্রড থেকে থাকে। এখানে এসএসসি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দুজনের মধ্যে কেউ ফ্রড নেই, সুতরাং এই কনসেন্ট অর্ডার বা সম্মতিপত্র কখনোই পুনর্বিবেচনা করা যাবে না, পুনর্বিবেচনার জন্য আবেদন আর করা যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু বারবার জানে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন শিক্ষকরা বলছে আপনারা যোগ্যদের তালিকা দিন, কেন ব্রাত্য বসু, কেন এসএসসি যোগ্যদের তালিকা দিতে পারছে না, কেন যোগ্যদের তালিকা দিতে পারছে না? দেখুন, যেখানে দাঁড়িয়ে একটা সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি আজকে প্রায় এই 3 বছর ধরে তারা কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি, তাহলে কি করে তারা 21 তারিখের মধ্যে কিছু সংখ্যক শিক্ষকরা ভেবে নিয়েছিল তারা যোগ্য অযোগ্যের তালিকা দেবে? কি করে দেবে? তাহলে কেন দিতে পারছে না? সুপ্রিম কোর্ট বলেনি তাদের যোগ্য অযোগ্যের তালিকা দিতে? সুপ্রিম কোর্টের কাছে এরা যে 17,206 জনের যোগ্য হিসাবে বলেছে সেই তালিকাটা দিক, সেই তালিকাটা এসএসসি কেন বার করতে পারছে না? তাতে কিসের সমস্যা? ব্রাত্য বসু বলছে আইনগত সমস্যা আছে, আমরা কনসেন্ট নিচ্ছি, আমরা কথাবার্তা বলছি, সব ভোকাস ফাও কথা, কিসের সমস্যা? যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলছে যে আপনাদের মনে হয় যারা অযোগ্য তাদের আপনারা স্কুলে 31 ডিসেম্বর অব্দি তারা স্কুলে যেতে পারে, তাহলে সেই তালিকাটা আপনারা বার করছেন না কেন? ভয়টা কিসের? ভয় এই একটাই কারণে, কারণ যখনই এই তালিকা দেবে সুতরাং সেখানে দাঁড়িয়ে যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়ে যাবে। আর তাদেরকে যদি একবার চিহ্নিত করা যায় তাহলে এই তৃণমূল কংগ্রেসের কোন নেতারা টাকা নিয়েছে, কোন নেতার ঘনিষ্ঠ, কোন বিধায়কের ছেলে, কোন এমপির মেয়ে, কোন মন্ত্রীর শালিকা, কোন মন্ত্রীর শ্যালক, সেইগুলো কিন্তু মিডিয়ার প্রচারে এসে যাবে। এটা এরা খুব ভালো করে জানে, এটা এরা খুব ভালো করে জানে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই যোগ্যদের তালিকা দিতে এখন দেয় এরা, তাহলে যে অযোগ্যদের তালিকায় এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছিল সেই তালিকার কিন্তু আগামী দিনে আরো বেড়ে যাবে। সুতরাং এরা যে পরবর্তীকালে
যেটা ভাবনা করছে যে রিভিউ পিটিশন করব এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরিবর্তে, সেই রিভিউ পিটিশনের ক্ষেত্রে তাহলে এদের আরো সমস্যা তৈরি হতে পারে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনই রিভিউ পিটিশন করছে না সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রিটায়ার্ড করবে খুব শিগগিরই, খুব সম্ভবত সামনের মাসে। সেই অবধি মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বলেছেন না যে বিচারক পরিবর্তন হলে রায়ও কিন্তু পরিবর্তন হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে সঞ্জীব খান্না সরে গেলে নতুন যিনি বিচারপতি হয়ে আসবে তার কাছে রায়ের পুনর্বিবেচনা জন্য পাঠানো হবে। কিন্তু রায়ের পুনর্বিবেচনা করলেই সেটা যে শুনানির জন্য উঠবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ এই রায় পুনর্বিবেচনা করে পাঠালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার কক্ষে দেখবে সেই রায় আবার নতুন করে পুনর্বিবেচনার প্রয়োজন আছে কিনা, নতুন করে তোলার দরকার আছে কিনা, তবে তিনি তুলবে, নইলে সরাসরি খারিজ করে দেবে। তবে যেখানে দাঁড়িয়ে এই মধ্যশিক্ষা পর্ষদ আর এসএসসি দুজনে মিলে সম্মতিক্রমে সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে আমরা পরীক্ষা নেব, তাহলে সেখানে আর নতুন করে পুনর্বিবেচনার কি কথা উঠতে পারে? সুতরাং এই যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু বলছে, এটা পুরোপুরি নাটক ছাড়া আর কিছু না। শুধুমাত্র 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে শুধুমাত্র এদের আন্দোলনটাকে ধামাচাপা দিয়ে রাখা, যদি এদেরকে অন্তত কোনোভাবে স্কুলে পাঠানো যায়। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য বলছে না যে যারা যোগ্য সেই তালিকা বার করে দিক, তারা স্কুলে যাক, অযোগ্যদের তালিকা আলাদা করে বার করুক, বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে আপনারা সবাই স্কুলে যান। তার মানে যোগ্যরাও স্কুলে যাবে, অযোগ্যরাও স্কুলে যাবে, সেই 17,000-এর মধ্যে অযোগ্য ভরে থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। তার মানে আসল জায়গা অন্য জায়গায়। এই যে সবসময় বলে না যে আসল চোর ওই হাওয়াই চটি। দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল চলন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কখনো এটা আপনাদের মনে হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করে পয়সা খাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো খেয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা কোথায়? সমস্যাটা অন্য জায়গায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না, এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই দেখবেন এই পৌরসভা থেকে শুরু করে বিধায়ক, এমপি, এমএলএ যারাই আছে, এদের না একটা করে কোঠা তৈরি করে ফেলেছে। সরকারি চাকরির ক্ষেত্রেই কোঠা। দেখবেন পৌরসভায় নিযুক্ত হলেই চেয়ারম্যানের কোঠা, কাউন্সিলরের কোঠা, ঠিক তেমনি এমএলএর কোঠা, এরকম কোঠা এরা নিজেরা ঠিক করে ফেলেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের কোঠায় চাকরি দিয়েছে, তার কাছের লোক, তার সঙ্গে অনেকদিন রাজনীতি করে, তার খুব কাছের এমএলএ, তার কাছের এমপি, তারা সুপারিশ করেছে, সেই চাকরিগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দিয়েছে, সেইগুলো তো সামনে বেরিয়ে আসবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে কোন এমপির ভাইপো, কোন এমপির রক্তের সম্পর্ক, কোন এমএলএর ছেলে, কোন চেয়ারম্যানের ছেলে, সেইগুলো তো সামনে চলে আসবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর অস্বীকার করতে পারবে না যে এদের চাকরিগুলো আমি দিইনি। কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের এমপি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তাদের ছেলে মেয়েদের চাকরিগুলো হয়েছে, সেগুলো সামনে এসে পড়বে। সুতরাং আর তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানুষকে বিভ্রান্ত করবার যে প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে এসছে, সেটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে না। সুতরাং ওই কারণে যোগ্য আর অযোগ্যর তালিকা দেওয়া যাবে না। কতজন যোগ্য, কারা কারা স্কুলে যেতে পারবে, এই যে শিক্ষা দপ্তর বলছে 17,206 জন আছেন যোগ্য, তাদের ধারণা, তাহলে সেই লিস্টটা দিক। সেই লিস্টটা না দিলে যারা সেখানে দাঁড়িয়ে এসএসসি ভবনের সামনে ধর্ণা দিচ্ছে, তারা কি করে জানবে যে এদেরকে স্কুলে যেতে হবে, এদের মাইনে হবে? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই স্কুলে যান, সবাই স্কুলে যান। মামাবাড়ির আবদার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলন এসএসসি ভবনের সামনে শুধু রাখলে হবে না, এই আন্দোলন আপনার আন্দোলন, আমার আন্দোলন। তার কারণে শিক্ষকদের হাতেই তৈরি হচ্ছে আপনার আমার আগামী দিনের সংসারের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের শিক্ষা, তাদের দীক্ষা। আজকে সেগুলোকে ভুলণ্ডিত করেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে এই সরকার। সুতরাং এই আন্দোলন শুধু শিক্ষকদের আন্দোলন নয়, এই আন্দোলন আপামর পশ্চিমবঙ্গবাসীর আন্দোলন। আপনাদের সবার নামতে হবে, সবার এই নিয়ে নামতে হবে, গ্রামে গ্রামে আজকে এই আন্দোলনকে পৌঁছে দিতে হবে, যাতে মানুষ উপলব্ধি করে যে এই সরকারের দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে, সমাজকে কলুষিত করেছে, সামাজিক সম্মান নষ্ট করেছে শিক্ষকদের। ভুল আপনাদের অবশ্যই আছেন, ভুল ছিল বলেই আজকে এই সরকারকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কি করতে হবে আগামী দিনে সেটা আপনারাই ঠিক করবেন। নতুন করে আমাদের আর কিছু বলে দেওয়ার নেই, বাকিটা আপনারাই জানেন। ধন্যবাদ, নমস্কার।